দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠান। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। মানুষ বরাবরই সৌন্দর্য পাগল, আর তাই মানুষ সুন্দরকে বেছে নেয়। নিজেকে সবার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করার ইচ্ছা থেকে মানুষ সৌন্দর্য চর্চা করে। পোশাক কেবল একটি পরিধানযোগ্য বস্তু নয়, এটি হলো একটি ভাষা। প্রসাধনী হলো দেহের বাইরের পরিচর্যা এবং সৌন্দর্যের মূল উৎস কিন্তু দেহের ভেতর। তাই বাইরের পরিচর্যার সঙ্গে দেহের ভেতরের পরিচর্যাও কিন্তু প্রয়োজন। কিছু অভ্যাস বা সতর্কতাই কিন্তু আমাদেরকে দেবে সুস্থ, সুন্দর এবং আকর্ষণীয় অবয়ব। সৌন্দর্যের আদ্যপান্ত নিয়েই ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য। দর্শক, এবারে আমরা জেনে নেব কিছু ঘরোয়া টিপস। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের সাথেই থাকুন। নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং জাগ্রত হন। এমনকি ছুটির দিনেও এটি আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে। একটি শান্ত এবং আরামদায়ক রাত্রিকালীন রুটিন তৈরি করুন। সেটা বই পড়া হতে পারে, মেডিটেশন বা গরম পানিতে গোসলের মাধ্যমে কিন্তু শিথিল হওয়া যায়। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিন যেমন ফোন, টিভি, কম্পিউটার এড়িয়ে চলুন। আপনার ঘুমের পরিবেশ উন্নত করতে শোবার ঘর ঠান্ডা রাখুন। 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস বা 60 থেকে 67 ডিগ্রি ফারেনহাইট। আলো আটকাতে ব্ল্যাক আউট পর্দা বা স্লিপ মাস্ক ব্যবহার করতে পারেন। শব্দ কমানোর জন্য ইয়ার প্লাগ বা হোয়াইট নয়েজ মেশিন ব্যবহার করা যেতে পারে। আপনার খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন। সন্ধ্যার পর ক্যাফেইন এবং নিকোটিন এড়িয়ে চলুন। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে রাতের খাবার খান। ভারী এবং মশলাদার খাবার খাওয়ার থেকে বিরত থাকুন। নিয়মিত ব্যায়াম করুন। ব্যায়াম ঘুমের মান উন্নত করে, তবে ঘুমানোর ঠিক আগে ভারী ব্যায়াম এড়িয়ে চলা ভালো। স্ট্রেস এবং দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করুন। ঘুমের আগে গভীর শ্বাস প্রশ্বাস, মেডিটেশন বা ডায়েরি লেখার অভ্যাস করুন। প্রোগ্রেসিভ মাংসপেশি শিথিলকরণ, PMR বা গাইডেড স্লিপ মেডিটেশন চেষ্টা করুন। দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলুন। যদি ঘুমাতে হয় তবে 30 মিনিটের বেশি নয় এবং বিকেলের শেষের দিকে ঘুমানো এড়িয়ে চলুন। দিনের আলোতে বেশি সময় কাটান। সকালের সূর্যালোক শরীরের জৈবিক ঘড়িকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। শুধুমাত্র ঘুমের জন্য বিছানা ব্যবহার করুন। বিছানায় কাজ করা, টিভি দেখা, ফোন ব্যবহার করা এগুলো এড়িয়ে চলুন। যদি ঘুম না আসে তবেই বিছানা ছাড়ুন। যদি 20 মিনিটের মধ্যে ঘুম না আসে তবে বিছানা ছেড়ে কোনো শিথিলকরণ কার্যকলাপে মনোযোগ দিন যতক্ষণ পর্যন্ত না ঘুম আসে। দর্শক, ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা শুনবো একজন এক্সপার্টের কিছু কথা। আমাদের এই রমজানের মধ্যে কিডনি রোগীদের যে সমস্যাটা একটু দেখা দেয়, তারা বিশেষ করে রমজান রোজা রাখার ব্যাপারে এবং তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে বিভিন্ন পরামর্শগুলো দিয়ে থাকি। তবে আমরা সাধারণত যেটা বলে থাকি যে যাদের কিডনির সমস্যা আছে, অর্থাৎ দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটাকে আমরা CKD বলে থাকি, তাদের ক্ষেত্রে যদি সিরাম ক্রিয়েটিনিন 2-এর উপরে চলে যায় তাহলে তাদেরকে আমরা সাধারণত রোজা না রাখার জন্য পরামর্শ দিয়ে থাকি। তারপর কেউ যদি রোজা রেখে থাকেন, যেহেতু এটা ধর্মীয় ব্যাপার, এই ব্যাপারে অনেকের একটু দুর্বলতা থাকে, সেক্ষেত্রে সাধারণত আমরা বলি যে যদি রোজা রাখেন তাহলে অবশ্যই রোজা রাখার মধ্যে 5 থেকে 6 দিনের মধ্যে ওনাকে অবশ্যই আবার কিডনির পরীক্ষাটা করে নিতে হবে। হ্যাঁ, যখন তারা রোজা রাখবেন তাদের তখন খাদ্যের ব্যাপারে কিছু পরামর্শ আমরা দিয়ে থাকি। বিশেষ করে আমাদের কিডনি রোগীদের মধ্যে বেশিরভাগ দেখা যায় যাদের ডায়াবেটিস আছে এবং তারা ইনসুলিন নেয়, সেক্ষেত্রে তাদের ইনসুলিন নেওয়ার জিনিসটাও একটু চেঞ্জ হয়। যে কেউ যদি 2 বেলা ইনসুলিন নিয়ে থাকে, বিশেষ করে সকালে এবং বিকালে, তাহলে তখন ইনসুলিনের ডোজটা একটু চেঞ্জ হয়ে যায়। সেটা সকালের ডোজটা আমরা তাদেরকে ইফতারির সময় নিতে বলি এবং রাতের যে ডোজটা থাকে সেটা উনি সকালের বেলায় তার অর্ধেক নেবেন। আর খাওয়ার ব্যাপারে যেটা হচ্ছে, নর্মালি তো কিছু কিডনির রোগীদের খাওয়ারটা কিন্তু কম বেশি তাদের কিডনির মাত্রার উপরে নির্ভর করে, অর্থাৎ উনি কোন স্টেজে আছেন সেই স্টেজ অনুযায়ী আমরা সাধারণত খাদ্য তালিকাটা প্রণয়ন করে থাকি। তবে এখানে ডায়াবেটিস রোগীদের যেমন একটা ইউনিক একটা খাদ্য তালিকা থাকে, যে সব ডায়াবেটিক রোগীদেরকে ওরা চিনি জাতীয় খাবার বা শর্করা খাবারগুলো একটু রেস্ট্রিকশন করতে হয়। কিডনি রোগীদের ক্ষেত্রে কিন্তু ওরকম তেমন কিছু না। তাদের ক্ষেত্রে তাদের বিভিন্ন মাত্রার উপরে এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগ, অর্থাৎ যেটা CKD, তারা কোন স্টেজে আছে সেটার উপর নির্ভর করে আমরা খাদ্য তালিকাগুলো দিয়ে থাকি।
তবে মোদ্দা কথায় যেটা হচ্ছে কিডনি রোগীদের সবাইকে একটু প্রোটিনটা কম খেতে হয়, সেটা স্টেজ অনুযায়ী আমরা ভাবে নির্ধারণ করে থাকি। তো মোটামুটি যেটা বলে যে আমরা 30 গ্রাম প্রোটিন তাদের 24 ঘন্টায় তারা কনজিউম করবেন অর্থাৎ খাবেন। 30 গ্রাম প্রোটিন মানে হচ্ছে কাঁচা মাছ অথবা মাংস যদি আমরা 150 গ্রাম হিসাব করি তাহলে 30 গ্রামের মতো প্রোটিন তারা পেয়ে থাকে। তাছাড়া কিছু ফসফেট জাতীয় খাবারগুলো যেমন দুগ্ধ জাতীয় খাবারগুলো আমরা একটু রেস্ট্রিকশন করি। আর যাদের পটাশিয়াম কম বেশি থাকে তাদেরকে আমরা পটাশিয়াম যুক্ত খাবার যেগুলো আছে, বিশেষ করে ডাব, কলা, যেগুলোতে পটাশিয়াম, খেজুর, বিশেষ করে রমজানের মধ্যে খেজুরটা একটু বেশি খায়। খেজুরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি পটাশিয়াম থাকে, সেজন্য আমরা খেজুরটা একটু অ্যাভয়েড করার জন্য বলি যাদের পটাশিয়াম লেভেলটা মাত্রাটা বেশি থাকে। আর যাদের প্রেশার থাকে, ডায়াবেটিস, কিডনি রোগীদের ম্যাক্সিমামই প্রেশার থাকে, তারা একটু লবণ জাতীয় খাবারগুলো যেমন যেখানে লবণ একটু বেশি থাকে, পেঁয়াজের মধ্যে লবণ যদি বেশি দিয়ে থাকে বা এগুলো একটু যতটুকু পারা যায় তারা একটু অ্যাভয়েড করবে। আর ডাল জাতীয় খাবারগুলো সাধারণত নির্ভর করে যদি ফসফেট যদি বেশি থাকে তাহলে আমরা ডালটা একটু রেস্ট্রিকশন করতে বলি। আর একটা জিনিস হচ্ছে পিউরিন জাতীয় খাবার, যেগুলো আমরা ইউরিক অ্যাসিড, যেটা যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তাদেরকে আমরা পিউরিনযুক্ত খাবারগুলো খেতে একটু নিষেধ করি, বলতে নিষেধ না, একেবারেই একটু কম করে খাবেন, মাত্রা কমিয়ে দিয়ে খাবেন। যেমন হচ্ছে বেভারেজ যেগুলো আছে, কফি, সি ফুড, তারপর ক্যাবেজ অর্থাৎ ফুলকপি, বাঁধাকপি, এগুলোতে একটু পিউরিন বেশি থাকে, যার জন্য আমরা এই খাবারগুলো আমরা একটু রেস্ট্রিকশন করি। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে পানি, কারণ কিডনি রোগীদের আমরা বলি যে কিডনি রোগীদের মেইন সমস্যা, যারা বিশেষ করে ডায়ালাইসিস করেন অথবা যাদের স্টেজ 4-5-এ চলে গিয়েছেন, তারা পানিটাকে একটু খুব সংযমের সাথে খেতে হয়। রোজার মধ্যে যে জিনিসটা হয়, কেউ যদি রোজা রেখে থাকেন তাহলে তাকে দীর্ঘ সময় কিন্তু পানি না খেয়ে থাকতে হয়, এতে কিন্তু একটা কিডনির উপর একটা প্রভাব পড়ে। আবার ইফতারি করার পরে দেখা যায় যে একই সাথে বেশি পরিমাণ পানি খেয়ে ফেলে, এটাও কিন্তু একটা সমস্যা করে। সেই জন্য তাদের যে পানির যে নির্ধারণ মাত্রাটা আছে সেটা 24 ঘন্টায়, এটা সাধারণত তার কতটুকু প্রস্রাব হচ্ছে এটার উপর নির্ভর করে আমরা পানির পরিমাণটা নির্ধারণ করে থাকি। সেক্ষেত্রে সাধারণত আমরা 1 থেকে 1.5 লিটার পানি দিয়ে থাকি। স্টেজ 4-5-এ যদি চলে আসে, কারো যদি ইডিমা থাকে অর্থাৎ পায়ে পানি থাকে, তাদের ক্ষেত্রে আমরা সাধারণত 1 লিটার বেশি পানি খেতে নিষেধ করি। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের এ পর্যায়ে যাব ছোট্ট একটা বিরতিতে। বিরতির পর ফিরে আসবো এবং আমার সঙ্গে থাকবেন একজন অতিথি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম দেশ টিভির ফ্যাশন এবং গ্রুপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্বে। সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন একজন নৃত্যশিল্পী, সাথে আছেন লোটাস। আমন্ত্রণ আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে, ভীষণ সুদিং একটা লুক। থ্যাংক ইউ, আপনাকে অনেক স্নিগ্ধ লাগছে। থ্যাংক ইউ। আপনার কাছে যে আমরা একজন আরেকজনকে কমপ্লিমেন্ট দিলাম, এটা তো বাহ্যিক একটা সৌন্দর্যের কমপ্লিমেন্ট দিলাম এবং সৌন্দর্যের অনেক সংজ্ঞাই ওয়ার্ল্ড ওয়াইড এসেছে। আপনার কাছে, লোটাসের কাছে সৌন্দর্যের সংজ্ঞাটা কি? আসলে সৌন্দর্য শুধু বাহ্যিক দিক দিয়ে হয় না, সৌন্দর্য হয় ইনার পিস যেটাকে বলে। আমি যদি মানসিকভাবে শান্তিতে থাকতে পারি তাহলে আমার মনে হয় সেই সৌন্দর্যটা বাহ্যিক দিক থেকে ফুটে ওঠে। ওকে, মানে ভিতর থেকে সুন্দর থাকলে সেটা রিফ্লেক্ট করে, সেটা বোঝা যায়। যেহেতু আপনি একজন নৃত্যশিল্পী, আপনার কিভাবে এই নৃত্যে আসা হলো সেই গল্পটা তো আমরা জানবো। তার আগে যে আমরা বাহ্যিক সৌন্দর্যের কথা বলছি এবং ইনার বিউটির কথা বলছি, অভ্যন্তরীণ সৌন্দর্যের কথা বলছি, তো বাহ্যিক সৌন্দর্যটা তো আসলে মেইনটেইন করতে হয় একজন নৃত্যশিল্পী হিসেবে। সেটা অবশ্যই দর্শকদের সামনে কাজ করতে হয়, অন স্ক্রিন কাজ করতে হয়, সেটা কিভাবে মেইনটেইন করেন? আসলে নাচ যারা আমরা করি তাদের প্রতিদিনই মেকআপ নিতে হয়, চুলের হেয়ার স্টাইল এক এক সময় এক এক রকম করতে হয়। মাশাআল্লাহ, আপনার স্কিন এবং হেয়ার খুব সুন্দর। থ্যাংক ইউ। আসলে এটা সবকিছুই, মানে আমার চুলটা টেক কেয়ার করে আমার আম্মু, আমার ওরকম ভাবে করা হয়ে ওঠে না, কারণ যেহেতু লং হেয়ার, সো আমি একটু মেইনটেইন করতে কষ্ট হয়। সেটা কি কোনো ঘরোয়া? ঘরোয়া বলতে আমি নারকেল তেলটা বেশি ইউজ করি, আর আমার মনে হয় যে সপ্তাহে বেশি শ্যাম্পু না করে 2-1 বার শ্যাম্পু করাটা উচিত। আর স্কিন কেয়ারের কথা বলতে গেলে বলা যায় যে বেশি করে পানি খেতে হবে। ওকে। আর যেহেতু ফিটনেসটাও মেইনটেইন করতে হয়, যারা নৃত্যশিল্পী হয়ে থাকেন তাদের তো ফিটনেসটা খুবই কম্পালসারি, খুবই ইম্পর্ট্যান্ট। তো সেটা কিভাবে আপনি মেইনটেইন করে থাকেন? আসলে আমার আম্মু, খালামুনিরা সবাই এরকম আমার মতোই, শুকনা একটু, জেনেটিক একটু, হ্যাঁ। সো সেই দিক থেকে দেখতে গেলে আমি আরো রোগা ছিলাম যখন আমি এইচএসসি দেই।
তখন হচ্ছে আরো মানে আরো রোগা ছিলাম, তো আমাকে দেখে আম্মু বলতো যে তুমি কি কখনো মোটা হবে না। তো এখন আলটিমেট আমার মনে হয় যে আমি একটু ফিট আছি, মানে আগে আরো রোগা ছিল। কোনো ডায়েট প্ল্যান বা কোনো রিচুয়ালস ফলো প্ল্যান বলতে কিছুটা করা হয়? আমি এতটা আসলে মেইনটেইন করি না, আমি অনেক খেতে ভালোবাসি। গো উইথ দ্য ফ্লো। আর যেহেতু মানে নৃত্য তো নাচ করা তো এটা অনেক একটা কঠিন একটা এক্সারসাইজ আমার কাছে মনে হয়, তো এটা করলে আমার মনে হয় যে খুব বেশি আর রিচুয়ালস ফলো করতে হয় না। করতে হয় না, হ্যাঁ আমাদের ফিজিক্যাল এক্সারসাইজটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট, মানে ডায়েটের ক্ষেত্রে আমি যেটা বলি। সো সেক্ষেত্রে ফুড ঠিক আছে, এক্সারসাইজ যদি আপনার 60% হয়ে যায়, সো 40% হচ্ছে গিয়ে ফুডের ভেতর। সো আমরা যদি একটু রেগুলার পানি খাই, একটু হেলদি ফুড লাইক ফ্রুটস, ভেজিটেবল, এগুলো যদি আমরা একটু মেনটেন করে খাই, সো আমার মনে হয় যে আর বেশি কিছু করার দরকার। নাচে কিভাবে আসা হলো? নাচে আসলে ছোট থেকেই আমার খুব ইচ্ছা ছিল। আমি যখন 2.5 বছর বা 3 বছর বয়স, তখন থেকে নাকি আমি গুড়ি গুড়ি করে নাচ করতাম গান বাজলে। এমনও হয়েছে আমার যে আম্মু আমাকে বলেছে যে যখন বাহিরে গান হতো আগের সময় আর কি, মাইকে যখন গান হতো, আমি নাকি ওনাদের পিছে পিছে চলে যেতাম নাচ করতে করতে। তো সেটা দেখে আম্মু আর কি ভাবলো যে ঠিক আছে, আমার মেয়েকে স্কুলে ভর্তি করার আগে নাচে ভর্তি করি। ইভেন স্কুলের ভর্তির আগেই নাচে ভর্তি? খুব ছোটবেলা থেকে? তাহলে আমার 4.5 বছর থেকে আমি নাচ শিখি। তাহলে তো নাচটা শখ থেকে নেশা থেকে পেশা হয়ে গিয়েছে। নেশা থেকে পেশা হয়ে গেছে। তাহলে এই পেশাটা কিভাবে হলো? আসলে আমি বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জব করছি। সো আমার আসলে কখনো প্ল্যানিং এ ছিল না যে গভর্নমেন্ট জব করব। সো এটাও আর কি আমার আম্মুর ইচ্ছা বলতে গেলে। ফ্যামিলি সাপোর্ট আমি অনেক পেয়েছি নাচে। সো আম্মু আর কি একটা পেপারে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে শিল্পকলা একাডেমি, তো আম্মু নিজে নিজে অ্যাপ্লাই করেছিল যে আমার সব ডকুমেন্টস দিয়ে কি আম্মু অ্যাপ্লাই করেছিল। তো আম্মু এসে বলে যে আচ্ছা তোমার এরকম চিঠি আসছে, তুমি রিটার্ন পরীক্ষা দাও। আমি জব টপ করবো না, আমি যেমন আছি এমনই থাকবো আর কি। নাচের জন্য আর কি, যেহেতু এটা তোমার ভালো লাগে তাহলে এটাতেই থাকো। হ্যাঁ, তো যখন শুনলাম নাচের, তখন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে দেই। তো তারপর হচ্ছে কি আপনার নরমালি যেরকম রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যাল সবগুলো হলো আমাদের। দেন আমি হচ্ছে গিয়ে মানে এখানে জব আর কি স্টার্ট করলাম। তো এইভাবে আর কি শখ থেকে মানে নেশা থেকে পেশা হয়ে গেছে। ওকে, এই যে আপনার কথা থেকে বারবারই আপনার আম্মুর কথা চলে আসছিল। ছোটবেলা যখন নাচতেন তখন মাই ইন্সপায়ার হয়ে নাচের স্কুলে ভর্তি করলো, আবার জবের জন্য মায়ের উদ্যোগটাই একটু বেশি ছিল আপনার চেয়ে। তাহলে বলা যায় যে ফ্যামিলি সাপোর্টটা, মায়ের সাপোর্টটা সবসময় পেয়েছেন? সবসময়। আপনি একজন প্রফেশনাল নৃত্যশিল্পী হিসেবে আপনার কি মনে হয় যে ফ্যামিলি সাপোর্টটা আসলে কতটুকু প্রয়োজন? এটা আসলে আমাদের দর্শকরা যারা শুনছেন তারা কিন্তু অনেকেই আছেন যে তাদের সন্তানকে কোনো একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ করতে অনেকেই একটু বাধা দিয়ে থাকে, ভয় থাকে যে পড়াশোনার কি হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? আমি আসলে বলতে চাচ্ছি যে নাচ বলেন, গান বলেন, আবৃত্তি বলেন, এক্সট্রা কারিকুলাম যেটাই হোক না কেন, প্রত্যেকটা বাচ্চাকে একটা অ্যাক্টিভিটিসের ভিতর রাখা উচিত। কারণ এখন যে পরিস্থিতি, অনেকে দেখা যাচ্ছে কি যে ক্লাস 5-6 ভর্তি হলেই বা উঠলেই আপনার অনেক লাইনে চলে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে বাচ্চাদের আর কি নাচে ভর্তি হোক বা গানে বা যে কোনো একটা এক্সট্রা কারিকুলাম পছন্দের একটা জায়গাটাতে যদি দেওয়া হয়, সেই সুযোগটা যদি আমরা মানে এনি কাইন্ড অফ আর্ট হতে পারে সেটা, আমরা যদি সেই সাপোর্টটা করি, ফ্যামিলির সাপোর্টটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আসলে ফ্যামিলি এগেইনস্টে গিয়ে কিছু করা যায় না, খুব কঠিন হয়ে যায়, খুবই কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত যে তাদের বাচ্চাকে একটা এক্সট্রা কারিকুলামের ভিতর ইনভলভ করা। অনেক ধন্যবাদ লোটাস, আপনার সাথে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেশ টিভির ফ্যাশন এবং রূপ মাধুর্য বিষয়ক বিশেষ আয়োজন ভিট আত্মবিশ্বাসী সৌন্দর্য অনুষ্ঠানের আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের আয়োজনের কোনো অংশ আপনারা যদি মিস করে থাকেন তাহলে তা দেখে নিতে পারেন দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশ টিভির সাথেই থাকবেন।